আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তিস্তা প্রজেক্টে ভারত সহায়তার আশ্বাস দিয়েছে বলেন প্রধানমন্ত্রী। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে বেশি লাভবান হবে বাংলাদেশের মানুষ। ভারতের সাথে হওয়া চুক্তি ও সমঝোতা বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মির্জা ফখরুল। খালেদা জিয়ার মুক্তি ও দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা। বাঙালির গর্ব ও আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। দক্ষিণাঞ্চলে সমৃদ্ধ হচ্ছে বাণিজ্য ও পর্যটন খাত। এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো। নিম্নাঞ্চলে ঘরবাড়ি ও সড়ক তলিয়ে আছে, পানিতে ভেসে গেছে প্রায় ৮,০০০ পুকুরের মাছ। দর্শক শুনছিলেন শিরোনামে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারত দুদেশই প্রস্তাব দিয়েছে, তবে তিস্তার পানি বন্টন নয়, মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে। যাদের প্রস্তাব লাভজনক হবে সেই প্রস্তাব গ্রহণ করবে বাংলাদেশ। গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের মানুষ বেশি লাভবান হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এসবে আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করার এবং সহযোগিতা করা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই একটা বহিঃপ্রকাশ। নয়াদিল্লির সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। এতে মিত্রশক্তি হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থে যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনাকারীদের করা জবাব দেন প্রধানমন্ত্রী। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময়ের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার চীনের যে উন্নয়নটা, চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুস প্রসঙ্গে কর ফাঁকির মামলা নিয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি। সরকারের সমালোচনায় মুখর ডক্টর ইউনুসকে মুখোমুখি হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ইউনুসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি গিবাদ গিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে আমার জেলাসি করার কী আছে? আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। তিস্তা প্রকল্প নিয়ে ভারত বাংলাদেশ দুদেশের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে দেশের কল্যাণে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। তিস্তা নিয়ে প্রস্তাব তো অনেক আসে। আমাদের 54টা নদীর পানি বন্টনে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে। তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। অসৎ উপায়ে অর্থ উপার্জন করে দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যাওয়াদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থুয়ে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। যে সেই অর্থ বানিয়ে লাভটা কী হলো? এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না। আসলে এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায় বোধ হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি,
ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দেশটির সাথে সম্পাদিত চুক্তি ও সমঝোতা সমূহ বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করে এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে খালেদা জিয়ার মুক্তির জন্য সহিংস আন্দোলনের কথা জানিয়েছেন তিনি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। মাহবুব সৈকতের রিপোর্ট। গুলশান চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সে দেশের সাথে সম্পাদিত চুক্তি ও সমঝোতা নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সাসহ বিভিন্ন বিষয়ে সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ বলে অভিযোগ করে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যোগাযোগের সুবিধা দেওয়ার বিষয়েও কথা বলেন বিএনপির শীর্ষ এই নেতা। কানেক্টিভিটি হবে, এটা আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। হার্টে পেসমেকার স্থাপনের পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তার মুক্তির জন্য আবারও রাজপথে নামার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। কেন তাকে বেল দেওয়া হয়নি এটা আপনার কোনো ব্যাখ্যা নেই, এবং কেন তার 5 বছরকে 10 বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই। আমরা বারবার চেষ্টা করেছি, তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। অন্যদিকে অসুস্থ চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় কদমতলী ও শ্যামপুর থানা বিএনপির দোয়া মাহফিলে অংশ নিয়ে খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যে মামলায় আটকে রাখার আবারও অভিযোগ করেন বক্তারা। মানুষের পক্ষে কথা বলার একমাত্র কণ্ঠস্বর বেগম খালেদা জিয়াকে মানবতা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাঙালি জাতির গর্ব ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ 2022 সালের 25শে জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর মাওয়া প্রান্তের টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হন। 26শে জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। এরপর এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে 21টি জেলার সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক পথে যোগাযোগ উন্মোচিত হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশের নদীকেন্দ্রিক ইতিহাসের সবচেয়ে বড় পটভূমি পদ্মা। শুধু বর্ষায় নয়, সারা বছরই পদ্মার ভাঙাগড়া চলে। তবে বর্ষায় পদ্মা প্রমত্ত রূপ ধারণ করে, ভাসিয়ে নিয়ে যায় জনপদ। গড়ে 5 থেকে 6 কিলোমিটার প্রশস্ততা নিয়ে দেশকে দুভাগে ভাগ করে রেখেছিল পদ্মা। এ নদী পারাপার যেন এক ক্লান্তিদায়ক বিষয় ছিল। পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ শুধু আন্তঃনদী সংযোগ নয়, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে এর ভূমিকা বিশাল। প্রমত্তা পদ্মার নদী শাসন থেকে পুনর্বাসন সহ সমগ্র প্রকল্প বাস্তবায়নের দূরদর্শিতা ও সক্ষমতার সাহস ইতোপূর্বে কোনো সরকার দেখায়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর পরিকল্পনা গ্রহণ করেন। 1996 সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার প্রথম পদ্মা সেতু নির্মাণে উদ্যোগ নেয়। 1998-99 সালে প্রথম সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। এরপর 2001 সালের 4 জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2012 সালের 4 জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলেন। 2014 সালের 26 নভেম্বর মূল পদ্মা সেতুর নির্মাণের কাজ শুরু হয়। 2015 সালের 12 ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর 42টি পিয়ারে 41টি স্প্যান বসানো হয়। তারপর 2022 সালের 25 জুন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উদ্বোধন হয় স্বপ্নের পদ্মা সেতু।
গত 2 বছরে এ সেতু থেকে আদায় হয়েছে ১,৬৪৫,২৪,৯৮,১৫০ টাকার টোল। এ থেকে 15% ভ্যাট পেয়েছে সরকার। পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ঋণের কিস্তির খরচের চেয়ে বেশি আয় হচ্ছে পদ্মা সেতুতে। সেতু বিভাগ বলছে, জাতির যে প্রত্যাশা ছিল তা ছাড়িয়ে গেছে এই পদ্মা সেতু। কোটি মানুষের শতবন্ধনের সংযোগ এই সেতু। এশিয়ার অন্যতম ট্যুরিস্ট প্যারাডাইজ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার বড় হাতছানি দিয়ে দাঁড়িয়ে এখন পদ্মা সেতু। নিজেদের টাকায় নির্মিত পদ্মা সেতুর কারণে পুরো বাংলাদেশ আজ এক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুনামগঞ্জে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে অতি নিম্নাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এখনই তারা কাঁচা ঘরবাড়িতে যেতে পারছেন না, তাদের বসতঘর ও চলাচলের সড়ক পানিতে তলিয়ে আছে। বন্যায় প্রায় ৮,০০০ পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে সহযোগিতা দাবি করেছেন তারা। সুনামগঞ্জ প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জে ফসল, মৎস্য চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢলের পানিতে ভেসে গেছে পুকুরে চাষকৃত মাছ, পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল। প্রায় 5 কাল জমি আমার নষ্ট হয়েছে। তোমার বীজ দানে খবর লাগাইয়া বন্যায় মাছও আছে, মাছও নষ্ট হয়েছে, জ্বালাও নষ্ট হয়েছে। 7টা পুকুরে আপনার 45 লক্ষ টাকার মতো মাছ আছিল। এর এই বন্যায় খুব ক্ষতিগ্রস্ত করছে। খানির চাউল আছে, নিডি ফোন তো ভিজে আছে, এরপরে ধান চাউল ভিজে, গম ভিজে গেছে, আট মুরগি ভাসে গেছে, রাতে 3টে বাজে পানি হয়েছে। এই বন্যায় পাহাড়ি ডল এসে লামার পরে সিলেট সুনামগঞ্জ এই ভয়ানক বন্যা হয়। এই বন্যা হওয়ার কারণে সাধারণ জনগণ কোন পর্যায়ে যাইব। জেলায় আউশ ধানের আবাদ হয়েছিল প্রায় ৭,৬১৪ হেক্টর, যার মধ্যে পানিতে তলিয়ে গেছে ১৭২৭ হেক্টর। গ্রীষ্মকালীন শাকসবজি আবাদ হয়েছিল ৩,৩৭৭ হেক্টর, পানিতে তলিয়ে গেছে ৫৬৭ হেক্টর, জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় ৭,৬১৪ হেক্টর, নিমজ্জিত হয়েছে ১৭২৭ হেক্টর এবং গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে ৩,৩৭৭ হেক্টর, নিমজ্জিত হয়েছে ৫৬৭ হেক্টর। ইতিমধ্যেই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের তালিকা তৈরি করছেন। জেলার 12টি উপজেলার প্রায় ৮,০২১টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গিয়ে আনুমানিক প্রায় ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। পুকুরের পাড়টাকে একটু উঁচু করা আর তীরবর্তী পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়। এই পদক্ষেপগুলো নিতে পারলে আশা করি চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। ইলিয়াস কমল, মাই টিভি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সমাজে সালিশ ও বিচারের মাধ্যমে মামলা কমানো সম্ভব। সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে। সকালে নাটোর জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার, ন্যায় কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল হাসান বলেন, প্রতি বছর 100 জন বিচারক নিয়োগ করা হয়। একজন বিচারক নিয়োগের পর মামলার বিষয়ে জানতে হয়। দক্ষ হিসেবে গড়ে তুলতে সময় প্রয়োজন। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাবাহিনী একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ 15 আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে সমাধিসৌধে কমপ্লেক্সের রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনাপ্রধান। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর ১,০০০ টাকা বন্ডে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকাল 10:15 নাগাদ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরিমণি। এ সময় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। পরে আগামী 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। গত 18 এপ্রিল পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকে সশরীরে হাজির হতে সমন জারি করেন আদালত।
একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে ফরিদপুরের আড়িয়াল ঘাট চরের কয়েক হাজার মানুষ। সদরে যাতায়াতের ভরসা একটি মাত্র ট্রলার। স্কুল কলেজে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও তাদের ভাগ্যে মিলেছে শুধুই আশ্বাস। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। শিক্ষার্থীদের এমন অপেক্ষা নিত্যদিনের। নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে একটিমাত্র ট্রলারই ভরসা তাদের। অনেক সময় নদী এপারে অনেক দেরি করে, তার জন্য আমাদের স্কুলে যেতে লেট হয়ে যায়। বর্ষার দিনে কষ্ট হয়ে যায়, পানি অনেক ঢেউ ওঠে। তো আমরা বৃষ্টির দিনে আমরা জামা কাপড় ভিজা অবস্থায় স্কুলে যাই। ফরিদপুরের চর মানায়ের, চর নাসিরপুর, নাসিরাবাদ ও সন্ন্যাসীর চর থেকে দরগাবাজার ঘাট হয়ে উপজেলা সদরে আসতে পাড়ি দিতে হয় আড়িয়াল খাঁ নদী। নদীর উপারের হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রতিনিয়তই চরম ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থী সহ চরের হাজারো মানুষ। নদীর উপারে প্রতিদিন 3 হতে 4 হাজার লোক যাতায়াত করে। যারা প্রতিনিয়ত বাজার করে, ব্যবসা করে, সকল ক্ষেত্রে অসুবিধা। বাড়ি নাই, ঘর নাই, খুব অসুবিধা বাবাজি। গর্ভবতী মা বোনরা যারা আছেন তাদেরও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। জেলার আড়িয়াল খাঁ নদীর চর বেষ্টিত সদরপুর ও ভাঙ্গা উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত এই পথে, অথচ এখানে নির্মাণ হয়নি কোনো সেতু। ফলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। মারামারি লাগলো, ভাই বিরাদার লাগলো, পুলিশের কাছে ফোন দিও, আইতে পুলিশের বহু দেরি, সরাসরি আইতে পারবে না। এক খাওয়া ফেল করলে 1.5 ঘন্টা লাগে। আমাদের এলাকায় নাই কোনো একটা মিল, নাই গার্মেন্টস, নাই মনে করেন ইউনিভার্সিটি। অনেক কষ্ট ক্লাস হইতে আছে জনগণের, এনে একটা ব্রিজ যাওয়া দরকার। সেতুর অভাবে বিচ্ছিন্ন এই চরের বাসিন্দারা প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন তাদের মৌলিক অধিকার থেকে। এলাকার জনপ্রতিনিধিরা নানান প্রতিশ্রুতি দিলেও চরাঞ্চলবাসীদের ভাগ্যে জুটেছে শুধুই আশ্বাস। দরগাবাজারে যে খেয়াঘাটটা আড়িয়াল খাঁ নদীর উপরে, সেখানে যে একটা ব্রিজ দরকার, এটা আমার এমপি সাহেবের বরাবর অনেকবারই বলা হয়েছে। এমপি সাহেব আশ্বস্ত করছে করবেন ইনশাল্লাহ, পর্যায়ক্রমে। তা আমরা আমাদের জরুরি দরকার, মানে ব্রিজটা যদি জরুরি হয় তো জনগণের দুর্দশা লাঘব হবে। আড়িয়াল খাঁ চরের হাজারো মানুষের প্রাণের দাবি এখন নদীর বুকে একটি সেতু, যা বদলে দিতে পারে দুর্গম চরের বাসিন্দাদের ভাগ্য। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। পানির স্রোতে ভেঙে পড়েছে মাদারীপুরের ডাসা উপজেলা নবগ্রাম ইউনিয়নের অবদার খালের ওপরে লোহা সেতুটি। ফলে ভোগান্তিতে পড়েছে উত্তর শশীকর এলাকা 5 গ্রামের হাজার মানুষ। নতুন ব্রিজ নির্মাণে এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের। প্রশাসন বলছে জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রায় 1 যুগ আগে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর চৌমুহনী এলাকায় নির্মিত হয় লোহার ও কাঠের পাটাতনের সেতু। শশীকর ও উত্তর শশীকর সহ 5 গ্রামের কৃষিপণ্য পরিবহন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতুটি সম্প্রতি ভেঙে পড়ে। সেতুটি ভেঙে পড়ায় খালের 15 ফুট পানির উপরে কচুরিপানার স্তর জমিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কোমলমতি স্কুলের শিক্ষার্থী, অসুস্থ রোগী সহ সকল শ্রেণী পেশার মানুষ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানিয়ে জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন করেও কোনো সুফল না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘূর্ণিঝড়ে, বন্যায় ক্ষতি হয়ে গেছে, ব্রিজের জায়গায় কোনো চিহ্ন বিহ্ন নেই। এখন এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার লোক যাতায়াত করে। এই ব্রিজটি না থাকার কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে। যে কৃষিপণ্য মালামালগুলো আছে, এগুলো আমাদের আনতে খুবই বিপজ্জনক হইতেছে। বাচ্চা কাচ্চা যায়, স্কুলে যায়, কলেজে যায়, মহিলারা যাইতেছে, কত কষ্ট। প্রশাসনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই এখানে নতুন সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অস্থায়ী একটা ব্রিজ ছিল, যেটা ওয়াশ আউট হয়ে গিয়েছে। আমরা এখানে জনদুর্ভোগ এড়ানোর জন্য ইতিমধ্যেই আন্ডার 100 মিটার এলজিডির ব্রিজ নির্মাণ প্রকল্পের ডিপিপি ভুক্তির জন্য আমরা স্কিম পাঠিয়েছি। যেহেতু লেন্থটা 15 মিটারের ঊর্ধ্বে, এই জন্য আমরা আমাদের এলজিডিকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়েছি। তো আশা করি এই তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমরা দ্রুত এই ব্রিজের কাজ যেন শুরু হতে পারে সেই বিষয়ে সহযোগিতা করতে পারব। দ্রুত সেতুটি নির্মাণ করে অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সহায়তা করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। তিস্তা প্রজেক্টে ভারত সহায়তার আশ্বাস দিয়েছে বলেন প্রধানমন্ত্রী। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে বেশি লাভবান হবে বাংলাদেশের মানুষ। ভারতের সাথে হওয়া চুক্তি ও সমঝোতা বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মির্জা ফখরুল। খালেদা জিয়ার মুক্তি ও দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা।
বাঙালির গর্ব আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি আর দক্ষিণাঞ্চলে সমৃদ্ধ হচ্ছে বাণিজ্য ও পর্যটন হাব। এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো। নিম্নাঞ্চলে ঘর বাড়ি ও সড়ক তলিয়ে আছে পানিতে, ভেসে গেছে প্রায় ৮,০০০ পুকুরের মাছ। ছিল আমাদের এখনকার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন /mytv নিউজ, মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, Facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।